অবশেষে অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ নূতন ফর্ম প্রকাশিত হয়েছে। নূতন ফর্ম নূতন পদ্ধতিতেই আপনাদেরকে ফিল আপ করতে হবে। আগের মতো আগের পদ্ধতিতে ফর্ম ফিল আপ করলে কিন্তু টাকা পাবেন না। হ্যাঁ, বর্তমানে যে ফর্মটা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম অন্নপূর্ণা যোজনায়, এই পুরো ফর্মটা ফিল আপ করাটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। যদি সামান্যতম ভুল আপনি করে ফেলেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকবে না। তো বর্তমানে কিভাবে সঠিক পদ্ধতিতে এই এত বড় ফর্মটা আপনারা ফিল আপ করবেন চিন্তা করবেন না, খুব সহজ ব্যাপার। আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কোথায় কি লিখতে হবে, তাহলে এই পুরো ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন এবং 3,000 টাকার জন্য আবেদন করতে পারবেন। আশা করি 3,000 টাকা আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। চলুন এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, কিভাবে কোন জায়গায় কি কি লিখতে হবে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এবারে আপনাদেরকে এক এক করে এই যে অন্নপূর্ণা যোজনার ফর্ম, এই ফর্মটা ফিল আপ করে দেখাবো। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী এমনিতেই আপনাদেরকে আগেই জানিয়েছিল লাইভে যে পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্মটা সেটাই কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম, আর এই ফর্মটা ফিল আপ করেই আপনাদেরকে জমা করতে হবে। তো এই ফর্মে টোটাল 12টা পেজ আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশান রয়েছে। তো আপনারা চিন্তা করবেন না, ভয় পাবেন না, এত অপশান দেখে ভয় পাবেন না, একটু বুঝে বুঝে ফিল আপ করলে আশা করি কোনো সমস্যা হবে না। আর যেহেতু আমি আপনাদেরকে ফর্ম ফিল আপ করা দেখাচ্ছি, একদম নিশ্চিন্তে থাকুন এবং ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে নেন তাহলে এই ফর্ম ফিল আপটা আপনাদের কাছে জল ভাত হয়ে যাবে। যাই হোক, এবারে দেখুন কীভাবে ফর্মটা ফিল আপ করবো। প্রথমেই বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। বলা হয়েছে প্রতিটা বিভাগে স্পষ্ট ক্ষেত্র বা টিক বা চেকবক্সে বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটা চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটা বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ প্রত্যেকটা বিভাগ কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে 3টে সেকশন রয়েছে, 1, 2 আর এই 3। তো কোথায় কি লিখতে হবে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই কি লেখা রয়েছে দেখুন, পারিবারিক পরিচয়, তারপরে বিকল্প ইনপুট। তো এখানে আপনাকে লিখতে হবে নির্দেশনায় কিছু ক্ষেত্রে আপনাকে টিক করতে হতে পারে, কিছু ক্ষেত্রে না করলেও চলবে। আচ্ছা, এবারে প্রথমেই কি লেখা রয়েছে 1 নম্বরে দেখুন, পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। আপনাদেরকে জানিয়ে দিই, যে মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন তার নাম কিন্তু এখানে নয়, এই জায়গায় ওই মহিলার পরিবারের যিনি প্রধান রয়েছেন, সেক্ষেত্রে তিনি স্বামীও হতে পারেন। তো ওই মহিলার যিনি পরিবারের প্রধান তার নামটা কিন্তু লিখতে হবে। আর ওই মহিলা নিজেই যদি পরিবারের প্রধান হন সেক্ষেত্রে ওনার নাম লিখলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আধার কার্ডে যে নামটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই জায়গায় আপনাকে নামটা লিখতে হবে। ভালোভাবে বুঝে বুঝে ফর্মটা ফিল আপ করবেন, না হলে সমস্যায় পড়বেন। তো দেখুন এখানে 2 নম্বরে বলা হয়েছে জন্ম তারিখ। তো পরিবারের যিনি প্রধান সেই প্রধানের জন্ম তারিখ কিন্তু এখানে লিখতে বলা হয়েছে, এখানে আবেদনকারীর কথা কিন্তু বলা হয়নি। এবারে দেখুন কি বলা হয়েছে, দিন, মাস, বছর। তো প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার কিন্তু দিতে হবে। এরপরে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ, মহিলা নাকি অন্যান্য। তো পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, যেটা হবে তাতে ঠিক করবেন। এরপরে একটু নিচের দিকে চলে আসুন। 4 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর। তো বুঝতে পারছেন পুরোটাই কিন্তু এই মুহূর্তে পরিবারের যিনি প্রধান তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তো পরিবারের প্রধানের যে আধার কার্ডের নাম্বারটা সেই নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। এবার দেখুন বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি নাম্বার যদি থাকে, অর্থাৎ আপনার ডিজিটাল রেশন কার্ডে যদি পারিবারিক আইডি নাম্বার থাকে তাহলে বসাবেন, যদি না থাকে বসানোর দরকার নেই, যেহেতু যদি থাকে লেখা রয়েছে, বুঝতে পেরেছেন। এইবারে 6 নম্বরে পরিবারের সদস্য সংখ্যা। তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কজন সেটা কিন্তু এখানে সংখ্যায় লিখতে হবে, অর্থাৎ 1 হলে 1, 2 হলে 2, বা 3 হলে 3, 5 হলে 5, যে কজন সদস্য রয়েছে সেই সদস্য সংখ্যাটা এখানে লিখে দেবেন, যেমন 5 এরকম লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখুন এই জায়গায় কি লেখা রয়েছে, ঠিকানা। তো ঠিকানায় এই জায়গায় আপনাকে পুরো ঠিকানাটা কিন্তু লিখতে হবে, আপনার পুরো ঠিকানাটা, গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, তারপরে ব্লকের নাম, যেমন হয় না থানার নাম, জেলা, পিনকোড, সমস্ত কিছু এখানে লিখবেন। তারপর স্থায়ী ঠিকানা, তো এখানে হ্যাঁ লিখতে পারেন বা টিক করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর নিচের দিকে চলে আসুন, এখানে 8 নম্বরে দেখুন বলা হয়েছে যোগাযোগ নম্বর। তো এখানে কি করতে হবে, পরিবারের যিনি প্রধান সেই প্রধানের আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার সেটা বসাতে হবে। এই যে দেখুন বলা হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর যুক্ত মোবাইল নাম্বার, সেটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখুন 9 নম্বরে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। তো এখানে আপনাকে যেটা করতে হবে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এই জায়গাটায় আপনি কি করবেন, আপনাকে কিন্তু যে মহিলা আবেদন করছেন এই অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার জন্য সেই মহিলার নামটা লিখতে হবে।
তো এবার প্রথমেই রয়েছে পরিবারের প্রধান। তো প্রধানের নাম লিখতে হবে, তিনি যদি মহিলা হন এবং তিনিও যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন তাহলে পাশে যে হ্যাঁ বক্স দেখতে পাচ্ছেন এই হ্যাঁ বক্সে টিক করতে হবে। যখনই হ্যাঁ বক্সে টিক করবেন সরকার বুঝে যাবে যে এনার জন্য অন্নপূর্ণা যোজনায় আবেদন হচ্ছে। এবারে সদস্য একে কী লিখবেন না, এই নামের জায়গায় যে মহিলা আবেদন করতে চাইছেন অন্নপূর্ণা যোজনায় সেই মহিলার নাম লিখতে হবে। তারপরে ওই মহিলার জন্ম তারিখ এখানে লিখতে হবে, লিঙ্গ উনি যে মহিলা তো সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এরপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তো এখানে যদি স্বামী স্ত্রী হয় স্বামী স্ত্রী লিখে দেবেন, বা যদি পিতা পুত্রী বা বাবা মেয়ে হয় সেটা লিখে দেবেন, যে সম্পর্কটা হবে সেটা লিখে দেবেন। এবার আধার কার্ডের নাম্বার, যে মহিলা আবেদন করছেন আর কি এই অন্নপূর্ণা যোজনায় সেই মহিলার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। এবারে দেখুন এই জায়গায় কী লেখা রয়েছে, এই বক্সটা খেয়াল করুন, এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো যেহেতু এই যে সদস্যটা, এই সদস্যের জন্য আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তো নামের সোজাসুজি হ্যাঁ বক্সে টিক করে দেবেন, ঠিক আছে। এবারে দেখুন বলা হচ্ছে 5 বছরের কম হলে আধারে না চিহ্নিত করুন। তো 5 বছরের নিচে যদি বয়স হয় সেক্ষেত্রে কিন্তু আধারে না চিহ্নিত করতে হবে। এবার দেখুন সদস্য সংখ্যা 2, তো অন্য কোনো মহিলা ধরুন আপনার পরিবারে রয়েছে, সেই মহিলার নাম এখানে লিখতে হবে, তার জন্ম তারিখ, তার লিঙ্গ লিখতে হবে। তিনিও যদি ধরুন অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন তাহলে তারও কিন্তু এখানে টিক দিতে পারেন। আর যদি মনে করেন যে আপনাদের পরিবারের যে সমস্ত মহিলাগুলো রয়েছেন তারা সবাই আলাদা পরিবার, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবেন এবং আলাদা আলাদাভাবে আপনাদের পরিবারের যে হেড সেক্ষেত্রে আপনার স্বামীর নাম বা যে পরিবারের প্রধান তার নাম কিন্তু লিখবেন। একই পরিবারের প্রধানের নাম আলাদা আলাদা ফর্মে কিন্তু লিখবেন না। যখন ফর্ম আলাদা করবেন তখন চেষ্টা করবেন প্রত্যেক পরিবারের প্রধান যিনি তাকে আলাদা করার। যদি আপনাদের পরিবারটা আলাদা হয়, যদি এক হয় তাহলে এই যেমন রয়েছে এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এইভাবে কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এইবারে 10 নম্বরের অপশানটা দেখুন, এখানে কি বলা হয়েছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে সবারই এখানে কিন্তু চাওয়া হয়েছে। তো প্রথমেই আপনাদেরকে জানাবো আপনাদের পরিবারের যিনি প্রধান রয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্ট, এবং এখানে প্রথমেই আপনার ব্যাংকের নামটা দিয়ে দেবেন, তারপর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা লিখে দেবেন, আইএফএসসি কোডটা এখানে লিখে দেবেন, এটা পরিবারের প্রধানের। তারপরে সদস্য 1, যে মহিলা ধরুন এই যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন সেই মহিলার ব্যাংকের নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এখানে লিখে দিতে হবে। একইভাবে সদস্য 1, সদস্য 2, 3, 4 এইভাবে আরও রয়েছে, আরও থাকলে আপনারা পরেরগুলো দেবেন। এরপরে আমরা পরের পেজে চলে যাব। এরপরে 11 নম্বরে দেখুন বলা হয়েছে ইপিক অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর সহ কিন্তু তথ্য দিতে হবে। তো পরিবারের যিনি প্রধান রয়েছেন তার ইপিক নাম্বারটা এখানে দিতে হবে, মানে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। এরপরে দেখুন বলা হয়েছে বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার, সেটাও কিন্তু এই জায়গায় লিখতে হবে। এগুলো আপনি আপনার যে ভোটার কার্ড রয়েছে সেখানে পেয়ে যাবেন। এবারে দেখুন 1 নম্বরে এখানে সদস্য 1, তো এখানে যে মহিলা আবেদন করছেন সেই মহিলার ভোটার কার্ডের নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার সেটাও লিখতে হবে। এর একইভাবে সদস্য 2, 3, 4, 5 এইভাবে কিন্তু দেওয়া রয়েছে, তো আপনারা কিন্তু বাকিটা দেখে নিতে পারেন। এবারে 12 নম্বরে কি বলা হয়েছে, অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ যদি ক্যাটাগরির হন, মানে এটা ক্যাটাগরি, ঠিক আছে, EWS ক্যাটাগরির হন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি ক্যাটাগরি বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি PVTG, এই ধরনের ক্যাটাগরির মধ্যে আপনার যেটা হবে, আপনি যদি তপশিলি জাতি হন তাহলে জাতিতে ঠিক করবেন। দেখুন প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমিলেয়ার শংসাপত্র, এই সমস্তগুলো কিন্তু আপনি যদি ধরুন এই শংসাপত্রে ঠিক করলেন তাহলে এই সার্টিফিকেটের একটা জেরক্স কপিও কিন্তু আপনি যোগ করে দেবেন। এরপরে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি আপনি পান কিনা, সঠিক হলে টিক চিহ্ন দিন। তো এক্ষেত্রে আপনি কিন্তু রেশন কার্ড বা যদি আপনার থাকে বা খাদ্য ভর্তুকি যদি আপনি পান তাহলে এই জায়গায় আপনি টিক করে দেবেন। এরপরে যদি না পান বা যদি আপনি পাচ্ছেন না, রেশন কার্ড নেই, সেক্ষেত্রে ঠিক করার প্রয়োজন আশা করি পড়বে না, যদি থাকে অবশ্যই করে দেবেন। এবারে দেখুন এখানে আবার একটা কিন্তু পরের পেজে নতুন পেজ চলে এসেছে। এখানে দেখুন বলা হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো যদি আপনার থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে ঠিক করবেন। এবারে যদি আপনার থাকে দেখুন বলা হচ্ছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, মানে কোন ধরনের রেশন কার্ড আপনার রয়েছে। যদি আপনার পরিবারে AAY রেশন কার্ড থাকে তাহলে সেটাই ঠিক করবেন, যদি SPHH কার্ড হয় সেটাই ঠিক করবেন, যদি RKSY 1 বা 2 কার্ড হয় তাতে ঠিক করবেন, বা ভর্তুকিবিহীন যদি কার্ড হয় মানে ভর্তুকিহীন কার্ড হয় তাতে ঠিক করবেন। এবারে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, যদি তোলেন তাহলে হ্যাঁ করবেন, যদি না তোলেন তাহলে নাতে ঠিক করবেন। এরপরে সম্পদ, তো যদি আপনার কোনো সম্পদ আছে কিনা, যদি থাকে সঠিক হলে টিক চিহ্ন দিন, অর্থাৎ যদি কোনো নিজস্ব সম্পদ থাকে তাহলে আপনি এখানে টিক দিন, যদি না থাকে তাহলে দেওয়ার আশা করি প্রয়োজন পড়বে না। এইবারে
এক নাম্বার এখানে বলা হচ্ছে দেখুন বাড়ির ধরন। আপনি মানে আপনার যে বাড়িটা আর কি, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, অর্থাৎ 3টে বা 3টের বেশি পাকা ঘর আছে আপনার বাড়িতে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না হয় তাহলে নাতে টিক করবেন। এরপরে বলা হচ্ছে দেখুন পারিবারিক জমির মালিকানা। যদি আপনাদের পারিবারিক কোনো জমি থাকে বা আপনার কোনো জমি থাকে, সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ না এ উত্তর দিতে হবে। যদি থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি না থাকে তাহলে নাতে টিক দেবেন। নাতে টিক দিলে আর কিছু করার দরকার নেই। যদি থাকে, যদি হ্যাঁতে টিক দেন, তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি বা আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের যে কপি, সেগুলো কিন্তু দিতে হবে, মানে তার জেরক্স দিতে হবে। এবারে দেখুন বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, কত শতক মোট জমি রয়েছে সেটা আপনাকে এই জায়গায় লিখতে হবে। এরপর দেখুন বলা হয়েছে যানবাহন। তো যানবাহনের ক্ষেত্রে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? কারো যদি গাড়ি থেকে থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না থাকে তাহলে নাতে টিক দেবেন। আর যদি নাতে টিক দেন তাহলে কিছু লেখার দরকার নেই। যদি আবার আপনার থাকে, যদি হ্যাঁতে টিক দেন, তাহলে দেখুন তবে গাড়ির যে সংখ্যা উল্লেখ করুন, গাড়ির নাম্বারটা লিখতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে লিখতে হবে। বুঝতে পেরেছেন? গাড়ি, জিপ গাড়ি, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত? যদি হ্যাঁ হয় মডেল নাম্বারটা বা মানে গাড়ির মডেলটাও এই জায়গায় আপনাকে লিখতে হবে। এরপর নিচের দিকে চলে আসবেন। 5 নম্বরে এই পেজে কি বলা হয়েছে দেখুন পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা। যদি স্বাস্থ্য বিমা করা থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, আর যদি করা থাকে তাহলে স্বাস্থ্য বিমা কিসের উপরে করা রয়েছে, সরকারি, বেসরকারি, প্রিমিয়ামের বিবরণ, সেই সমস্ত তথ্য দিতে হবে। আর যদি না হয়, আপনার কোনো স্বাস্থ্য বিমা করা নেই, তাহলে কিন্তু আপনি এখানে নাতে টিক করবেন, আর এখানে কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, এগুলো অত দেখার প্রয়োজন নেই। 4 নম্বর পেজ পর্যন্ত হয়ে গেল। এখনও আরও অনেক পেজ রয়েছে, 12 নম্বর পর্যন্ত আপনাদেরকে ফিল আপ করতে হবে। এরপরে নিচের দিকে চলে আসুন। 5 নম্বর পেজে এসেছি আমরা। 1 নম্বরে কি বলা হয়েছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? যদি ট্যাক্স দেয় তাহলে হ্যাঁ লিখবেন, যদি না দেয় তাহলে নাতে ঠিক করবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, দেখুন বলা হয়েছে হ্যাঁ যদি থাকে, আর যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান যার আছে আর কি, সেই সমস্ত তথ্যগুলো দিতে হবে। এরপরে কর্মসংস্থানের ধরন। দেখুন এখানে বলা হয়েছে আপনি কোন ধরনের কাজ করেন, পরিবারের প্রধান কোন ধরনের কাজ করে, সরকারি ক্ষেত্রে চাকরি করে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ। যে ধরনের কাজ করেন, এখানে অনেকগুলো অপশান রয়েছে, তো আপনার যেটা মিলবে আপনি তাতে ঠিক করতে পারেন। যদি অসংগঠিত ক্ষেত্রে নিযুক্ত কারিগর বা শিল্পী বা কৃষক হন, তাহলে এই জায়গায় ঠিক করবেন। ঠিক আছে, এইভাবে আপনার পরিবারের অন্যান্য যে সদস্যগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মসংস্থানের যদি কোনো ক্যাটাগরি থেকে থাকে সেটা সিলেক্ট করতে পারেন। এবার 6 নম্বর পেজে আমরা চলে এসেছি। 6 নম্বর পেজে এখানে তেমন কিছু করার নেই। এবার নিচের দিকে চলে আসবো। এই যে 4 নম্বরে দেখুন বলা হয়েছে পরিবারে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কত এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কত, সেগুলো দিতে হবে। তো শিক্ষিত ধরুন আপনার দুজন শিক্ষিত আছে, তাহলে 2 লিখবেন। আর অশিক্ষিত যদি ধরুন কেউ নেই, সেক্ষেত্রে এখানে 0 লিখবেন। যদি একজন অশিক্ষিত হয় তাহলে 1 লিখবেন। এইভাবে লিখবেন। পরিবারের প্রধান অর্থাৎ পরিবারের যিনি প্রধান তিনি শিক্ষিত নাকি অশিক্ষিত? যদি শিক্ষিত হন তাহলে এখানে দেবেন টিক করবেন, অশিক্ষিত হলে এখানে টিক করবেন। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। মানে ধরুন আপনার পরিবারের যিনি পরিবারের প্রধান তিনি মাধ্যমিক পাস, তো এখানে মাধ্যমিক দেবেন। আর ধরুন তিনি 8 পাস, তাহলে 8 দেবেন, মানে যতদূর পড়াশোনা করেছেন আর কি সেটা দেবেন। এরপর দেখুন সদস্য সংখ্যা, অন্যান্য যে 1 2 3 4 করে আরও সদস্য সংখ্যা রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতাগুলোও দিতে পারেন একইভাবে। এরপরে 5 নম্বরে দেখুন বলা হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? তো যদি হ্যাঁ হয় তাহলে আপনি হ্যাঁতে ঠিক করবেন, যদি না হয় তাহলে নাতে ঠিক করবেন। যদি হ্যাঁ হয় দেখুন বলা হয়েছে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার কিন্তু দিতে হবে এবং প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণা। তো এখানে কিন্তু সেই নথিও দিতে হবে, মানে স্বঘোষণা দিতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে দেখুন কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি কোনো সদস্য, পরিবারের কোনো সদস্য সরকারি পেনশন পান, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁতে ঠিক করতে হবে। যদি না পান তাহলে নাতে ঠিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে তার নম্বরটা এখানে লিখতে হবে, সদস্য নম্বরটা এই যে দেখতে পাচ্ছেন। 7 নম্বরে বলা হয়েছে দেখুন কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, মানে কারো কি জিএসটি ফাইল করা আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁতে ঠিক করবেন, না হলে নাতে ঠিক করবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নাম্বারটা এখানে দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। এবারে 8 নম্বরে বলা হয়েছে পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, অর্থাৎ আপনার পরিবারের এই মুহূর্তে বাৎসরিক আয় কত সেটা টাকায় এখানে লিখে দেবেন। সেক্ষেত্রে আপনার 80,000 হতে পারে, 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, যত টাকা আপনি ইনকাম করেন, মানে আপনার পরিবার ইনকাম করে, সেটা অঙ্কে এখানে লিখে দেবেন। হয়ে গেল। এরপরে দেখুন উঙ্গা বিভাগ রয়েছে অন্যান্য পরিচয়। সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে কেউ এই যে সিএ এর জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে যারা করেছেন প্রযোজ্য হলে প্রযোজ্যতে ঠিক করবেন, বা যারা করেছেন তারা এটা ফিল আপ করবেন, যারা করেননি বা যাদের প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়তে ঠিক করে দেবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে নিচের দিকে চলে আসবেন।
এই যে দেখুন 2 নম্বরে কি বলা হয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড মানে কেসিসি বা এই ধরনের কোনো শিল্পী কার্ড বা এই ধরনের কোনো কার্ড আছে, মৎস্যজীবী কার্ড দেখতে পাচ্ছেন, যদি থাকে পরিবারের প্রধানের যদি থাকে তার নাম্বার, আইডি নাম্বার, যে তারিখে ইস্যু হয়েছে সেই সমস্ত, বা সদস্যদের অন্য কিছু যদি অন্যদের যদি অন্য কোনো প্রকল্পের এই ধরনের কার্ড থাকে সেগুলো কিন্তু দিতে হবে। প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণও কিন্তু আপনাকে লিখতে হবে, মানে কোথা থেকে আপনারা এই কার্ড পেয়েছেন বা কোথা থেকে এই কার্ড ইস্যু হয়েছে সেটা কিন্তু দিতে হবে। এরপর নিচের দিকে চলে আসবেন। এবারে দেখুন 3 নম্বরে, যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, অর্থাৎ অনেকেই রয়েছেন না যারা বিচারাধীন রয়েছেন, তো সেক্ষেত্রে বিচারাধীন কিনা সেটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। যদি প্রযোজ্য না হয় তাহলে নাতে টিক দেবেন, বা না হয় নাতে টিক দেবেন, হ্যাঁ যদি হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন। এই ধরনের আরও যে সদস্য সংখ্যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা লিখতে পারেন। এবারে চ বিভাগে দেখুন, এবারে চ বিভাগে আমরা দেখতে পাচ্ছেন 1 নম্বরেই বলা হয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তো আমরা মোটামুটি 9 নম্বর পেজে চলে এসেছি, আর একটু বাকি, একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন কীভাবে ফিল আপ করতে হবে। পরিষ্কার ভাষায় কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আপনাদের পরিবারে ধরুন 2টো বাচ্চা রয়েছে, তো সেক্ষেত্রে একজন বাচ্চার তথ্য এখানে আপনারা দেবেন, বা যদি একটা বাচ্চা থাকে তাহলে একটা বাচ্চার তথ্য দেবেন। দেখুন এখানে সদস্য নাম্বার কজন বাচ্চা রয়েছে সেটা লিখবেন, যদি 2জন থাকে তাহলে 2 লিখবেন। এবার দেখুন বলা হয়েছে শিশু সদস্য 1, যদি 1জন থাকে তাহলে এখানে 1 দেবেন। আর এখানে দেখুন শিশুর নাম, প্রথম যে সদস্যকে আপনি যুক্ত করতে চাইছেন তার নামটা এখানে দেবেন, সে কোন ক্লাসে পড়ে সেটা দেবেন, বিদ্যালয়ের নাম মানে স্কুলের নাম দেবেন, ধরন অর্থাৎ কোন ধরনের স্কুলে পড়াশোনা করে তো সেটা কিন্তু আপনি এখানে লিখবেন। এবার দেখুন সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সার্ড বিদ্যালয় বা বেসরকারি বিদ্যালয়, যে ধরনের বিদ্যালয়ে পড়েন সেখানে টিক করবেন। আচ্ছা এখানে দেখুন বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। তো আরও অপশান আছে, নিচের দিকে আসুন, এই যে দেখুন স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য, এই যে বলছিল না যে অন্যান্য হলে আপনাকে লিখতে হবে কোন ধরনের। এবারে শিশু নাম্বার 2 বা 3 যদি থেকে থাকে সেটাও আপনারা বিবরণ দিতে পারেন। এরপর নিচের দিকে চলে আসুন 10 নম্বর পেজে। 2 নম্বরে কী বলা হয়েছে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি কোনো রকম শিশুর টিকা দিয়ে থাকেন সেই তথ্যও কিন্তু দিতে হবে, যে শিশুর সদস্য সংখ্যা, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, বা টিকাকরণ করা হয়নি, যেটা হবে আপনার ক্ষেত্রে সেটাই ঠিক করবেন, ঠিক আছে। এইরকম 1, 2 করে আপনার যে কটা সদস্য রয়েছে সেই কটা তথ্য দিতে হবে। এরপরে আমরা চলে এলাম 11 নম্বর পেজে। এখানে দেখুন বলা হয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। পরিবারের প্রধান, যদি পরিবারের প্রধান পেয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি পরিবারের প্রধান না পেয়ে থাকে তাহলে নাতে ঠিক করবেন, হয়ে গেল। এইবারে প্রকল্প, যদি হ্যাঁ করেন তাহলে কোন প্রকল্পে টাকা পাচ্ছেন সেই সমস্ত তথ্য কিন্তু এখানে লিখতে হবে। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, তো কোন প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা কিন্তু লিখতে হবে। এরপরে সদস্য সংখ্যা 1, 2 এইভাবে কিন্তু আরও পরিবারের সদস্যদের তথ্য লেখার জায়গা রয়েছে, আপনারা কিন্তু লিখতে পারেন। এরপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এটাই কিন্তু শেষ পেজ। এবারে দেখুন এখানে কি লেখা রয়েছে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, অর্থাৎ আপনার এই যে ফর্মটা এটা যদি বাদ দেওয়া হয় তাহলে কেন বাদ দেওয়া হচ্ছে অফিসার কিন্তু সেটা এখানে জানিয়ে দেবে, লিখে দেবে। এবারে স্বঘোষণা বা সম্মতি রয়েছে, দেখুন আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে সম্মততে টিক করবেন, তারপরে এই জায়গায় আপনি সই করে দেবেন। এই ফর্মটি যাচাইযোগ্য, যিনি অফিসার রয়েছেন তিনি কিন্তু এখানে সই করে দেবেন, ঠিক আছে। এরপরে বাকি এখানে দেখুন কি লেখা রয়েছে, এরপরে আমি তো আপনার নাম, তারপরে আপনার গার্জেনের নাম, এরপরে দেখুন বলা আছে গ্রাম বা শহরের নাম এখানে লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন, ব্লকের নাম এখানে লিখবেন, বা পৌরসভা হলে পৌরসভার নাম এই জায়গায় লিখবেন, আর জেলার নামটা এই জায়গায় লিখে দেবেন, যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা লিখবেন। এত দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি, মানে এবার বাকি আর আপনার এখানে কিছু দেখার দরকার নেই। এই যে ফর্মটা দেখতে পেলেন এখানে দেখুন, অতএব আমি আবেদনপত্রটি গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি, এখানে স্বাক্ষর টাক্ষর করে সই করে যারা অফিসাররা রয়েছেন তারা করবেন, আপনার কিছু করার দরকার নেই। ফর্মটা ফিল আপ হয়ে গেল। যাবতীয় নথি, যে সমস্ত নথিগুলোর কথা আপনাদেরকে বললাম এই সমস্ত নথিগুলো নিয়ে এই ফর্মের সঙ্গে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। এবার অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনারা কীভাবে ডাউনলোড করবেন, মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা পোর্টাল, এটা লিখলেই অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা বর্তমানে সোশ্যাল সিকিউরিটি, এখানে এটা চলে আসবে, এর উপরে ক্লিক করবেন, মানে লক্ষ্মী ভাণ্ডারের আগের ওয়েবসাইটটা আর কি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন ওয়েবসাইটে অলরেডি ফর্ম কিন্তু আপডেট হয়ে গেছে। এই যে দেখুন, আপনি চাইলে কিন্তু ইংলিশ যে ফর্ম সেটা ডাউনলোড করতে পারেন, বাংলা ফর্ম ডাউনলোড করতে পারেন, তো যেটা আপনি করতে চান সেটার উপরে ক্লিক করলে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে।
তো দেখতে পেলেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে আপনারা কোন জায়গায় কোথায় কি লিখবেন এবং ফর্মটা ফিল আপ করবেন। যদি এরপরেও আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ কোনো ডাউট থেকে থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন, তার কিন্তু রিপ্লাই আমরা শীঘ্রই নিয়ে আসবো। আর হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন রয়েছে, দাদা ফর্মটা ফিল আপ কত করা হয়ে গেল, এবার জমা কোথায় দেবো? দেখুন, আপনি যদি শহর অঞ্চলে হন তাহলে আপনার পৌরসভা ওয়ার্ড যেগুলো রয়েছে সেখানে যোগাযোগ করবেন। যদি আপনি গ্রামে হন তাহলে আপনার পঞ্চায়েত, ব্লক, এই সমস্ত যে দপ্তরগুলো রয়েছে সেখানে যোগাযোগ করবেন, বা এমএলএ অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন। আশা করি এখান থেকে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন এবং আশা করি ওখানেই ফর্মগুলো জমা নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তাছাড়াও অনলাইনে আবেদন হবে। যখন অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, 3,000 টাকার জন্য আবেদন করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কী করছেন ভাই? তাড়াতাড়ি করে নিন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে কিন্তু এখানেই পাবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।